ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের। ঝটিকা মিছিল ঠেকাতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ফেব্রুয়ারির ভোট ঠেকাতে পারবে না কোনো শক্তি। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, পাবনায়ও প্রতিবাদ। আন্দোলনের ভিত্তি নেই, নিয়ম মেনেই পুনর্নির্ধারণের দাবি ইসির। বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন ওমরের মৃত্যুতে সহকর্মীদের শোক। শেখ হাসিনার মামলায় তার সাক্ষ্য ট্রাইব্যুনালে দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। এবং আদালতে বিচারকের সামনে এই সাংবাদিককে মারধরের প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। হামলাকারী আইনজীবীদের শাস্তির দাবি, পেশাগত সুরক্ষা নিশ্চিতের আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শেষ মুহূর্তেও চলছে পাল্টাপাল্টি অভিযোগ। রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্র শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয় পেলে 18 দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেছেন। আর সুষ্ঠু ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কাই দেখছে না নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। সকাল থেকেই ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিলি করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের সামনে তুলে ধরছেন নির্বাচনী ইশতেহার। মূল লক্ষ্য হচ্ছে প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে পৌঁছানো, এবং বাকি সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় ভোটাররা নিলেই বেটার। শিক্ষার্থীরা যদি আসলে অরাজনৈতিক কাউকে চায় যে শুধুমাত্র তাদের পারপাস সার্ভ করবে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাকে বেছে নিবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সকালে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। দুপুরে কার্জন হলে প্রচারণায় যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়ার সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্যে থেকে যাতে সিদ্ধান্তটা নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী নির্বাচিত হলে 18 দফা ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ না করা, নির্বাচন নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহ 10 দফা সুপারিশ করা হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাবলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। অবস্থান করছি ডাকসুর সামনে, যে নির্বাচনী প্রচারণার আজ শেষ দিন, আর কয়েক ঘন্টা বাকি আছে। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে প্রার্থী যারা আছেন বিভিন্ন পদের, অর্থাৎ ভিপি থেকে শুরু করে একেবারে সদস্য পর্যন্ত, কিংবা হল সংসদেও যারা নির্বাচন করছেন, তারা কিন্তু স্ব হলে ডিপার্টমেন্টের সামনে, বিভিন্ন যে ভবন রয়েছে একাডেমিক, সেগুলোর সামনে কানায় কানায় পরিপূর্ণ ছিল আজকে এই প্রার্থীদের অবস্থান। তারা কিন্তু নিজস্ব প্রচারণার পাশাপাশি দলীয়
যেই প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু নিজেদের প্যানেলের নেতাদের ব্যাপারে বা প্রার্থীদের যে লিফলেটগুলো সেগুলো বিতরণ করেছেন, ভোট চেয়েছেন। এবং আমরা শেষ দিনে এসে দেখছি আসলে একেবারে নির্বাচনের যে উৎসব মুখরতা সেটি একেবারে তুঙ্গে রয়েছে। আমরা সকালে কার্জন হল থেকে যদি শুরু করি কিংবা মোতাহের হোসেন ভবন এবং অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে সেখানেও কিন্তু একই চিত্র ছিল। কলা ভবনের সামনে কিংবা লাইব্রেরি চত্বরে প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব প্রচার প্রচারণা চালাচ্ছেন, নিজেদের প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করছেন। এছাড়াও দলীয় যে কার্যক্রম আমরা শুনছিলেন, প্যাকেজেও যেটি খবর যেটি দেখছিলেন আপনারা, যে ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে তারা শপথ পাঠ করেছেন কিংবা এই ধরনের যে আজকে আরও একটা বিষয় নিয়ে যেটি আলোচনায় ছিল যে রাজনৈতিক একটি দলের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল যে তাদের নেতাকর্মীরা জেলা পর্যায়ের থেকেও কিন্তু কল করে ভোট চাওয়া হয়েছে তাদের স্ব ছাত্র সংগঠনের প্রার্থীদের জন্য। এটিকে কিন্তু নিন্দা জানিয়েছেন বেশিরভাগ। এবং আজকে আমরা দেখেছি যে মেঘ মল্লার বসু, যিনি জিএস প্রার্থিতা করছেন এই পদে, তিনিও কিন্তু আজকে তার অস্ত্রোপচার শেষে আজকে এসেছিলেন ডাকসুর সামনে এবং মধুর ক্যান্টিনের সামনে। তিনি কিন্তু যেই একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানেও তিনি এই বিষয়ে কথা বলেন যে আসলে যে প্রশাসনের কথা তিনি একেবারে সমালোচনাই করেছেন যে আসলে এই নির্বাচন কমিশনারদেরকে যে কোনো যে অভিযোগ করা হচ্ছে সেটি আসলে কতটুকু তারা সেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে পারছেন কিংবা আচরণবিধি যেটি রয়েছে সেটি কতটুকু ভঙ্গ করছে, কারা তাদের ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছেন, সেগুলো নিয়ে নানা ধরনের শঙ্কার কথা কিন্তু তারা প্রকাশ করেছেন। এবং আজকে যে ফিজিক্যালি যে প্রচার প্রচারণা সেটি শেষ আজকে রাত 10টায় হবে। তবে অনলাইন প্রচার প্রচারণার ব্যাপারে দীর্ঘ সময় ধরে অভিযোগ জানিয়ে আসলেও সেটি কিন্তু এখনও কোনো সুরাহা প্রশাসন দিতে পারেনি, এমন অভিযোগও কিন্তু অনেকে করেছেন। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার দিনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে আর মাত্র 2 দিন প্রচারণার সুযোগ পাবেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। তাই তো প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদে সরব উপস্থিতি তাদের। 9 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। আর ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও উৎসব মুখর পরিবেশ। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসরুম, চায়ের দোকান কিংবা সহপাঠীদের আড্ডা, সবখানেই ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের উত্তাপ। চলছে বিরামহীন প্রচার প্রচারণা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক হল থেকে আরেক হল, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে শনিবার রাতে সম্প্রীতি ঐক্য পর্ষদের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বাম স্বতন্ত্র প্রার্থীরা। আপনি যখন চূড়ান্ত ভোটার লিস্ট দেন তার 10 দিন পরে কি একজনের প্রার্থিতা বাতিল হতে পারে? যাচাই বাছাই প্রক্রিয়া যেটা ছিল সেটা স্বচ্ছ হয়নি, সুন্দর হয়নি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে ওঠে। বিকেলে 9 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবিরের পক্ষ থেকে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। জুলাই গণঅভ্যুত্থান, একাডেমিক, বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, আবাসিক হল, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, লৈঙ্গিক সমতা ও নারী নিরাপত্তা, প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা, বিশেষ চাহিদা সম্পন্ন ও সকল নৃগোষ্ঠীর অধিকার রক্ষা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। দুপুরে ছাত্রদলের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির, সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 থেকে 9 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 25 সেপ্টেম্বর। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে বিকেল বেলায় এসে একটি সংবাদ সম্মেলন করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের মনোনীত যে ছাত্র ফোরাম নামে একটি প্যানেল রয়েছে, সম্মিলিত ছাত্র ফোরাম, সেই প্যানেল থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। এখানে অবশ্যই কিছু বিষয় তারা তুলে ধরেছেন, যেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয়ে
টাকার লেনদেন হচ্ছে, বিশ্ববিদ্যালয় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, নির্বাচনী কোনো কিছুই ঠিকমতো পরিচালিত হচ্ছে না। ইভেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনেকটাই ঝিমে তালে চলছে, এই নিয়েও তাদের অভিযোগ রয়েছে। তাই তারা নির্বাচন কমিশনকে 4 দিনের হুঁশিয়ারি দিয়েছেন। যদি তারা নিরপেক্ষভাবে এবং সন্তোষজনকভাবে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে তারা নির্বাচন থেকে সরেও দাঁড়াতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত যে ফোরাম রয়েছে সেই ফোরাম। তারা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীকে অমর্ত্য রায়কে যে বিনা কারণে তাকে তার ভিপি প্রার্থিতা বাতিল করা হয়েছে, এ নিয়ে তাদের অভিযোগ রয়েছে। একই সাথে তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে এবং টাকার ছড়াছড়ি হচ্ছে এই বিষয়ে, এবং তারা বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো দলের সমর্থকদের পক্ষে শিক্ষকরা পর্যন্ত নির্বাচন পরিচালনা করছেন। এর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সম্মিলিত বাম ডান যাই বলেন না কেন, যে সমস্ত জোট রয়েছে, প্যানেল রয়েছে, তাদের সাথে লাগাতারভাবে তারা একসময় নির্বাচনের দিন হয়তো বা তারা একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দাঁড়াতে পারেন যদি না নির্বাচনে যারা পরিচালনা করছেন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যদি তাদের নিরপেক্ষতা বজায় না রাখে, তাহলে তাদের পক্ষে এই নির্বাচন পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং হবে না। তাই তারা বলছেন যে নির্বাচন হতেই হবে, নির্বাচন নিরপেক্ষ যাতে হয় তার জন্য তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন এবং তারা নির্বাচন কমিশনকে বারবার লিখিত অভিযোগ দেওয়ার পরও এই সমস্যার সমাধান হয়নি, এবং যার ফলে বিভিন্ন কারণে বিভিন্ন সময় সমস্যার সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীরা নির্বাচনে আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারছেন না। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাত্র বাকি আর 4 দিন, এর মধ্যেই নির্বাচনী প্রচারণার বাকি রয়েছে 2 দিন। এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে অন্ধকারের ঘনঘটা। তো এই নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা আজকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে আছে আমাদের সহকর্মী রানা। রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছে ছাত্রদলের নেতারা। তারা 23টি পদের যে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন সেটি জমা দিচ্ছেন এবং অপেক্ষা করছেন ছাত্র শিবির। ছাত্রদলের নেতাকর্মীরা জমা দিয়ে বের হওয়ার পর ছাত্র শিবির তারা মনোনয়নপত্র জমা দিবেন এবং তারাও 21টি মনোনয়নপত্র উত্তোলন করেছে। অন্যদিকে ছাত্র শিবিরের শেষ হলে মনোনয়নপত্র জমা দিবেন বাম ঘরানার যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা, এবং সব মিলিয়ে এই শেষ বিকেলে ছাত্র শিবির, ছাত্রদল, বাম ঘরানার ছাত্র সংগঠনগুলো মনোনয়নপত্র জমা দিচ্ছেন। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছেন যে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যারা মনোনয়ন তুলেছিলেন এরকম 250 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বাকিরা দিবেন। যেহেতু নির্দিষ্ট সময়সীমা ছিল বিকেল 5টা পর্যন্ত, সেটি কিন্তু বৃদ্ধি পাবে। রাকসু নির্বাচন কমিশন বলছে যতক্ষণ পর্যন্ত জমা প্রক্রিয়া শেষ না হয় সেটি চলতে থাকবে। অন্যদিকে হল সংসদ নির্বাচনে 754 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছিলেন। একই চিত্র হল সংসদগুলোতেও শেষ সময়ে প্যানেলভুক্ত হয়ে যারা মনোনয়নপত্র নিয়েছে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং এক কথায় বলা চলে যে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু এই শেষ মুহূর্তে ফুটে এসেছে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা এখানে যেরকম অবস্থান করছেন, তেমনি যারা স্বতন্ত্র নির্বাচনে অংশ নেবেন তারা এখানে অবস্থান করছেন। তা প্রার্থীদের সাথে সমর্থকরা রয়েছে, একে অপরের সাথে কথা বলছেন, একে অপরের সাথে কোলাকুলি করছেন। নির্বাচনের যে আনন্দঘন পরিবেশ সেটি এই মুহূর্তে বিরাজ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই রাকসু নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 454 জন এবং এখানে যে হল সংসদ, সেই হল সংসদে 754 জন মনোনয়নপত্র তুলেছেন এবং সেই মনোনয়নপত্র আজকে জমা দিবেন এবং এই মনোনয়নপত্র জমা শেষে আগামীকাল যাচাই বাছাই হবে এবং তারপরেই যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হবে। রাকসু নির্বাচন কমিশন বলছে সকল সংকট নিরসন করেছেন এবং একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তার যে প্রথম পদক্ষেপ নির্বাচন মনোনয়ন জমা সেটি আসলে আজকে শেষ হচ্ছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এর আগে যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। সরকারি চাকরি, আবার রাজনীতি, বিশ্ববিদ্যালয় জীবনের আইনে পড়াশোনা করার সময় বিশ্ববিদ্যালয় জীবনের রাজনীতি, ছাত্র রাজনীতি করতাম। সব মিলিয়ে আমার ভিতরে একটা সংকর মিলিত হয়েছে সবকিছুর অ্যামালগামেশন। যাই হোক, সেই লক্ষ্যেই বলি। আজকে অনেক কথা শুনি, যেহেতু আপনারা আইনজীবী সমাজ,
আপনাদের এখানে বলাটাই আমার জন্য মনে হয়েছে যে আপনার উপযুক্ত ফোরাম। সাংবিধানিক সংস্কারের কথা উঠছে, এই মুহূর্তে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে আমার জানা মতে সংশ্লিষ্ট কমিশন, ঐক্যমত্য কমিশন। কিন্তু সংবিধানের সংস্কার অথবা সংশোধনী যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সম্মত হই, সেটা বাস্তবায়নের জন্য উপযুক্ত ফোরাম তো জাতীয় সংসদ। আমরা সেই কথা বলছি সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ঐকমত্যের ভিত্তিতে, সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায়। এই সরকারের স্বাধীনতা আছে, তারা অর্ডিন্যান্স জারি এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করছে প্রতিনিয়ত অধ্যাদেশ। সেরকম একটা অধ্যাদেশের খসড়া আজকে দেখতে পেলাম, আরপিইউ গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটা সবাই জানেন নির্বাচন সংশ্লিষ্ট, তার মধ্যে কিছু সংশোধনের প্রস্তাব এনেছে, সেটা এখনো ক্যাবিনেটের বিবেচনায় আছে। সেটা অধ্যাদেশ জারি হতে আরো কয়েকদিন সময় লাগবে। কিন্তু আমার কাছে কিছু কিছু বিষয় একটু অমূলক মনে হয়েছে, কারণ আমরা প্রস্তাব করেছি এই সরকার উন্মুক্ত আছে, স্বাধীন আছে, অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়ন করব। কিন্তু সেই সমস্ত সংস্কার প্রস্তাব যেগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে এবং যেগুলো যৌক্তিক, যেগুলো গ্রহণযোগ্য, সেগুলো আপনারা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করুন। কিন্তু আজকের এই অধ্যাদেশটির মধ্যে আমার মনে হয়েছে আরপিইউর 21 ধারার সাবসেকশন 1-এ একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে, যে কোনো রাজনৈতিক দল, 2 বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। তাহলে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। ঝটিকা মিছিল ঠেকাতে সরকার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সচিব। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিগত 3 নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দলের নেতাদের তোষামোদি না করে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। সকালে রাজারবাগে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয়। 14, 18, 24-এর নির্বাচন ওটা মাথা থেকে মুছে ফেলবেন। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সরব ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন 2 জেলার বাসিন্দারা। ভৌগোলিক কারণে আসন আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। মহাসড়ক অবরোধের ঘটনায় ভয়াবহ যানজটে পড়েন চালক ও যাত্রীরা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় ফুঁসে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এরপর সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে মহাসড়কটির 2 পাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যানজটে দুর্ভোগে পড়েন পরিবহন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলছেন, হরসপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে চান্দুরা ও বুধনন্দীকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু ভৌগোলিক দূরত্ব দাবি করে এই আসনটির সঙ্গে থাকতে চাচ্ছেন না তারা। আগের আসন ব্রাহ্মণবাড়িয়া 3-এ পুনর্বহালের দাবি এলাকাবাসীর। আমাদের দাবি স্পষ্ট, আমরা অখণ্ড বিজয়নগর চাই। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত সদরের সাথে সংযুক্ত না করা হয়
ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে প্রয়োজনে আমাদের যদি মৃত্যু হয় রাস্তায় আমরা মৃত্যুবরণ করব। এরা অবরোধ করেছেন, তাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এই যাত্রী ভোগান্তি লাঘব করার জন্য যাতে তারা দ্রুত অবরোধটা সরাইয়ে নেন। এদিকে পাবনা 1 আসনও পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। তারা বলছেন সম্পূর্ণ অন্যায়ভাবে বেড়া উপজেলাকে আলাদা করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু এই উপজেলার জনগণের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সঙ্গে যুক্ত। আসনটাকে বিভক্ত করা শুধু বেড়াকে দিয়ে দিচ্ছে, সুজনগর সাথে রাখছে আলাদা। পুনর্বহল যদি না হয় পরবর্তী আমাদের যে কাজ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং রাস্তা দিয়ে জনগণ যাওয়া বন্ধ করে। বেড়া সাথিয়া নিয়ে আগে ছিল পাবনা 1 আসন। গত 4 সেপ্টেম্বর পুনর্বিন্যাস করে শুধু সাথিয়া নিয়ে আসনটি ঘোষণা করা হয়, আর বেড়াকে সুজানগরের সঙ্গে যুক্ত করা হয় পাবনা 2 আসনে। কনক আজাদ, সময় সংবাদ। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে দাবি করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোট না হওয়ার কোনো কারণ নেই। সংসদীয় আসন বিন্যাস প্রসঙ্গে বলেন, আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে আন্দোলন কিংবা কর্মসূচির ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে 300 আসনের সীমানা চূড়ান্ত করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু তা মানতে নারাজ বেশ কয়েকটি আসনের বাসিন্দারা। মোট কয়টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে রোববার তার হিসেব জানতে চাইলে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, আপাতত তার জানা নেই। এই সংখ্যাটা এক্স্যাক্টলি আমি এখনো ক্যালকুলেশন করি নাই। বলেন, আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। সীমানা বদলাতে আন্দোলন কিংবা কর্মসূচির কোনো ভিত্তি নেই। কমিশনের কর্তৃত্ব দিনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। কমিশন মনে করে সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। ভোটের পরিবেশ নিয়ে ইসির অবস্থান জানতে চাইলে কমিশনার বলেন, এখনো শতভাগ অনুকূলে রয়েছে। আমরা তো ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি, কমিশন মনে করে না। আরও জানান, চলতি মাসেই দেয়া হবে নতুন দলের নিবন্ধন। এর আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি। তখন একটা উপধারা সংশোধন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভুয়া জ্বালানির খরচ দেখিয়ে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নগর ভবনে অভিযানের সত্যতা পেল দুদক। নথিপত্র তথ্য সংগ্রহ। প্রখ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের মৃত্যুতে শোকগ্রস্ত সহকর্মীরা। কাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। পরে সমাহিত করা হবে জুরাইন কবরস্থানে। প্রজন্মকে আলোকিত করা এক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, বামধারার রাজনীতিবিদ, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দিন ওমর। 94 বছর বয়সে শেষ হলো তার আলো ছড়ানোর জীবনযাত্রা। রোববার সকালে রূপনগরের বাসায় অসুস্থ হয়ে পড়লে বদরুদ্দিন ওমরকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। তারা বলেন, দেশের মানুষের মুক্তির সংগ্রামে বদরুদ্দিন ওমর চিরকাল প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন। এতদিন বদরুদ্দিন ওমর ছিলেন বলে আমরা প্রেরণা পেতাম। আজকে আমাদের উপরে অনেক কঠিন দায়িত্ব এসে গেল। বিভিন্ন ধরনের সংশোধনবাদী যে আক্রমণ এসেছে এর বিরুদ্ধে তিনি নিরন্তর সংগ্রাম পরিচালনা করেছেন। মেরুদণ্ড সোজা করে সৎভাবে মানুষের সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত আমরা যে করতে পেরেছি, আমরা বদরুদ্দিন ওমরের কাছে ঋণী।
বেলা 12:15টার দিকে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল 10টায় বদরুদ্দিন ওমরের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, পরে জুরাইন কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। দাফন হবে আমার দাদা দাদি কবর আছে জুরাইনে। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন ওমরকে সেখানে রাখা হবে। আমরা তার প্রতি সেখানে গভীর শ্রদ্ধা, শেষ শ্রদ্ধা এবং লাল সালাম আমরা জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা দিয়ে শুরু, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন বদরুদ্দিন ওমর। তার হাত ধরেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরও যাত্রা। সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হন তিনি, তবে কোনো পুরস্কারই তিনি গ্রহণ করেননি। 94 বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে রেখে গেলেন চিন্তা, দর্শন আর সংগ্রামের অনুপ্রেরণা। বিদায় বদরুদ্দিন ওমর, বিদায় এক আলোক পত্রিকা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বামপন্থী রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি বলেন, ভারতের নীল নকশায় নির্মিত শেখ হাসিনার পুরো শাসন আমলে রক্ষা করা হয়েছিল দিল্লির স্বার্থ। আওয়ামী লীগের কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে তার জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন লেখক, গবেষক বদরুদ্দিন ওমর। এবছরের 14 ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। রেকর্ড করা হয় ভিডিও জবানবন্দিও। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। তদন্ত কর্মকর্তার কাছে 6 পৃষ্ঠার জবানবন্দিতে শেখ হাসিনার দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেছিলেন বদরুদ্দিন ওমর। বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি, মানুষের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। ভারতের সহায়তায় দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন বদরুদ্দিন ওমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সিএমএম আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় আইনজীবী নামধারী হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 4 সেপ্টেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে মারধরের শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচার কাজ শুরুর আগে নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও আইনজীবী ছাড়া সবাইকে এজলাস থেকে বেরিয়ে যেতে বললে হঠাৎ করে মহিউদ্দিন মাহি নামের আইনজীবীর নেতৃত্বে সাংবাদিক আসিফের ওপর হামলা চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আসিফ। মারধরের ঘটনার মাঝেই এজলাস ছাড়েন ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট। ঘটনার প্রতিবাদে রোববার বেলা 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আদালতের ভেতরে বিচারকের সামনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত বলে মনে করেন সাংবাদিকরা। আমরা আসলে এমন দেশ চাইনি যে দেশে সাংবাদিককে মারবে হচ্ছে আইনজীবী এবং সেটি এজলাসের ভিতরে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ এবং লজ্জা নিয়ে। আমাদের প্রতিবাদ হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে কেন আমাদের এখনো মার খেতে হচ্ছে। তাকে আইন অঙ্গনে থেকে বহিষ্কার করার জন্য আমি জোর আবেদন করছি। অধস্তন আদালতগুলোতেই এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সবশেষ বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। দায়ী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে, সেটা আসলে আদালতই একজন সাংবাদিকের উপর হামলা করে। দিন শেষে বিচারকের কাছেই বিচার চাই। তো ওনার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি দিন শেষে আমার কাছে সব খবর চাবেন, আমার দেওয়া খবর নিয়ে আমাকেই আবার জ্ঞান দিবেন, কিন্তু আমি যখন বিপদে পড়বো আপনি কখনো এসে আমার পাশে দাঁড়াবেন না। কুচক্রির যে কার্যক্রম যা উদ্ভাসিত হয় এই সাংবাদিকদের মাধ্যমে, তারাই সাংবাদিকদেরকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আসিফ মোহাম্মদ সিয়াম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরের শুরুতে দেশের 150টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সাক্ষরতার হার বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। দেশে বর্তমানে সাক্ষরতার হার 77.9% বলে জানাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সাক্ষরতার প্রকৃত হার আরও কম বলে মনে করছেন উপদেষ্টা। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের সাক্ষরতার হার 77.9%, যা আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এর আগে 2022 সালের তথ্য অনুসারে দেশের সাক্ষরতার হার ছিল 74.66%, আর এখনও 22.1% জনগোষ্ঠী অক্ষরজ্ঞানহীন। তবে এই তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে দ্বিমত পোষণ করছেন খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে প্রকৃত সাক্ষরতার হার প্রকাশিত তথ্যের চেয়ে আরও কম। বলেন, স্কুলে স্কুলে ভিজিট করেই এর প্রমাণ পেয়েছেন তিনি। যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তাদের বিশেষ ব্যবস্থায় স্বাক্ষর করার উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা। সত্যিকার অর্থে সাক্ষরতা আরো কমও হতে পারে। ইউজুয়ালি গভর্নমেন্টের ট্রেন্ড থাকে প্রচারিত বিষয়ের এগেইনস্টে যায় সেটাকে একটু চেপে রাখা। ক্লাসে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করে দেখি, পাস করে আসতেছে কিন্তু সে ফ্লুয়েন্টলি রিডিংটা পড়তে পারে না। যে পড়তে পারে সেটার মানেটা ভালো বুঝতে পারে না। আমি সেই অর্থে বলছি সাক্ষরতা বাড়ানোর জন্য যে বাধাগুলো রয়েছে এই বিষয়গুলোকে আমরা অপসারণ করার চেষ্টা করছি। এদিকে গত জানুয়ারিতে কয়েকটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি জানিয়ে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, অক্টোবরের শুরুতে 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার চালু করা হচ্ছে। কোন অঞ্চলগুলো দরিদ্র বেশি একটা ডিস্ট্রিক্টের মধ্যে সেটা তো পরিবর্তন হয়েছে, নতুন করে আবার এটাকে ঠিক করে পাস করাতে হলো। এটা একটা ডিলে হলো। আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই পারবো। এটা খাবারের বিষয়ে থাকতেছে আমাদের বান, ডিম, মৌসুমি ফল, ফর্টিফাইড বিস্কিট আর ইউএসডি মিল্ক। স্কুলগুলো বছরে মাত্র 180 দিন খোলা থাকায় শিক্ষাদান ব্যাহত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, শিগগিরই অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনবে সরকার। অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ মৃধা সহ শাফিন সর্দার, এনামুল হক জনি ও কাজী অপুকে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এর আগে শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা অন্তত 3500 জনকে আসামি করে মামলা করে। ভোলায় কুপিয়ে হত্যা করা মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানির বাড়িতে শোকাবহ পরিবেশ। পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান সহকর্মী, স্বজন ও এলাকাবাসী। ময়না তদন্ত শেষে আমিনুল হক নোমানির মরদেহ সকালে তার উত্তর চর নোয়াবাদ বাড়িতে আনা হয়। সেখান থেকে লাশ নেওয়া হয় সরকারি স্কুল মাঠে।
দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে এখনও হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হয়নি কেউই, এতে ক্ষোভ জানান স্বজন ও এলাকাবাসী। শনিবার রাত সোয়া 9টায় ভোলা শহরের উত্তর চরনোয়াবাদে মাদ্রাসা শিক্ষক আমিনুলের ঘরের মধ্যে হঠাৎ একদল দুর্বৃত্ত ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আন্দোলনে 40 দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5 কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তারা জানিয়েছে ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত, যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে 40 দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। দুদকে আসা অভিযোগে বলা হয়, এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় 5 কোটি টাকা। রোববার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক একরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানির বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পান তারা। বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয়, সাবমিট করা হয়, তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন। এভাবেই হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটা বলেন উপর পর্যন্ত সেটা নোটশিট পর্যন্ত অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয়। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন হয়। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি, তবে সহকারী ব্যবস্থাপক জানান গড়মিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্য সবচেয়ে জরুরি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি। দুদকের দল জানায় জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে, এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর বাণিজ্য ও শিল্প মালিকরা বিদেশে চলে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো এখন খেলাপির তালিকায়। এ অবস্থায় আবারও রেকর্ড ভাঙতে চলেছে ব্যাংক খাতের খেলাপির হার। 5 আগস্টের পর দেশের শিল্প খাতে দেখা দেয় উদ্বেগ। পরিসংখ্যান বলছে 1.5 বছরে বন্ধ হয়েছে 113 প্রতিষ্ঠান। দাবি আদায়, বেতন বোনাস না পাওয়া, রাজপথের আন্দোলনে বন্ধ অনেক কারখানা। এই সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠানের মালিক বিদেশে পাড়ি জমিয়েছেন। শিল্প খাতের এমন পরিস্থিতির প্রভাব পড়েছে ব্যাংক খাতে। এছাড়া মূল্যস্ফীতি সামাল দিতে চলমান উচ্চ সুদের হার ঋণের আকার বাড়িয়েছে কয়েক গুণ। ফলে আবারও লাফ দিয়ে বেড়েছে খেলাপি ঋণ। অনেক জায়গায় ম্যানেজমেন্ট লেভেলের লোকও পাওয়া যাচ্ছেন যারা পরিচালনা করবে। তো এই চালু ফ্যাক্টরিগুলি যেগুলো ঋণগুলো চালু ঋণ ছিল, স্ট্যান্ডার্ড ছিল, সেগুলোকে আমরা কোয়ালিটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে দিয়েছিলাম। এবার খেলাপি ঋণ নির্ধারণে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। এছাড়া বিদেশি অডিট ফার্মের ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেও নিয়ম অনুযায়ী খেলাপি নির্ধারিত হয়েছে। ফলে ব্যাংকগুলোর বাস্তব চিত্রই উঠে আসছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ফরেনসিক অডিট হয়েছে অনেকগুলো ব্যাংকে। ফরেনসিক অডিটে কিন্তু শুধু কোয়ান্টিটেটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে নাই, কোয়ালিটেটিভ জাজমেন্টও করেছে। 3 মাস, 6 মাস, 9 মাসের যে বিধান ছিল সেখানেও আমরা IMF এর শর্ত অনুযায়ী আরও বেশি স্ট্রিক্ট করলাম। এই কারণে যেটা আরও 3 মাস সময় পেতাম ক্লাসিফাইড না করার জন্য, সেগুলিকে এখন ক্লাসিফাইড করছি। 2024 সালের শেষে খেলাপির হার ছিল 20.20 ভাগ। গত জুনে 27.09% বেড়ে দাঁড়িয়েছে 5,30,000 কোটি টাকায়। এই মুহূর্তে খেলাপি ঋণে এশিয়ার শীর্ষে বাংলাদেশ, বলছে এডিবি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। ক্রমাগত লোকসান, প্রতিকূল আবহাওয়া সহ নানা সমস্যার কারণে চা শিল্প টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। এ নিয়ে কথা বলার জন্য সিলেট নগরের দরগা মহল্লা এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে আছেন চা শিল্প বিশেষজ্ঞ মুফতি এম হাসান। সরাসরি যাচ্ছে আলোচনায়।
আমি এই মুহূর্তে চার যে বর্তমান সংকট চলছে এই বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশের একজন প্রবীণ চাকর বা চা বিশেষজ্ঞের সাথে কথা বলবো। আমার সাথে যুক্ত হয়েছে মুফতি মোহাম্মদ হাসান। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, আপনার প্রায় 55 বছরের অভিজ্ঞতা চা শিল্পে, এই শিল্পের যে সংকট চলছে এই সংকটের কারণটা যদি একটু বলতেন সংক্ষেপে। জি, চায়ের সংকটের কারণ হলো একটা হলো আপনার নিলামে চায়ের মূল্য উঠছিল না, এর সাথে সাথে কস্ট অফ প্রোডাকশন এতই বেড়ে গিয়েছিল যে নিলামে যে দাম পাওয়া যাচ্ছিল তার চেয়ে বেশি হয়ে গেছিল কস্ট অফ প্রোডাকশন, যার জন্য বাগানগুলো লোকসানে যাওয়া আরম্ভ হয়েছিল। যার ফলে বাগান লোকসানে যাচ্ছিল। ব্যাংক থেকে, কৃষি ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয় ব্যাংকরা, সেই বাগানরা, সেটা তারা রিটার্ন দিতে পারছিল না, যার কারণে পরবর্তী পর্যায়ে আবার তাদের পুরো লোন পেতে অসুবিধা হচ্ছিল। ব্যাংক পুরো লোন দিচ্ছিল না, কারণ পুরো টাকা ব্যাংক ফেরত পাচ্ছিল না, যেহেতু ব্যাংক বাগানগুলা লসে চলছিল। এটাই মেন সমস্যা। তো আপনার এটার পিছনে আরও অনেক কারণ আছে। যে বাংলাদেশীয় চা সংসদ 13 দফা দাবি নিয়ে সরকারের দীর্ঘদিন সরকারের পিছে পিছে ঘুরছে বা সরকারের সহযোগিতা চাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাওয়া গেল না। সবশেষ যদি পরিস্থিতি বলতেন। জি, এখন বর্তমানে যেটা হয়েছে, সরকার ফ্লোর প্রাইস, আমাদের অ্যাসোসিয়েশন, বিসিএস, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এখন যে উপদেষ্টা, সবার সাথে টি বোর্ড, সবাই সম্মিলিত চেষ্টায় এখন একটা ফ্লোর প্রাইস ঠিক করা হয়েছে। ফ্লোর প্রাইস ঠিক করছেন যাতে অ্যাটলিস্ট কস্ট অফ প্রোডাকশনটা আমাদের মিট আপ হয়, কস্ট অফ প্রোডাকশন উপরে যাতে আমরা কিছুটা পাই, সেই জন্য এটা আপনার ফ্লোর প্রাইস ঠিক করা হয়েছে 245 পার কেজি অকশনে। তো এইটা হওয়ায় কিছুটা হয়েছে, যদিও কস্ট অফ প্রোডাকশন তো স্ট্যাটিক থাকবে না, এটা বেড়েই যাচ্ছে, আরও বাড়বে। তো বর্তমানে এই ফ্লোর প্রাইসটা করায় কিছুটা বাগানগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। তারপরে বাগানগুলোর আরও অসুবিধা আছে, যেমন একসময় কৃষি ব্যাংক অনেক কম আপনার সুদে ঋণ দিত, এখন প্রায় 14% সুদ দিতে হয় কৃষি ব্যাংকে, যেটা বাগানগুলো পোষাতে পারে না, অনেক বেশি ইন্টারেস্ট রেট অনেক বেশি হয়ে গেছে। তারপরে আপনার পঞ্চগড়ে চা উৎপাদিত হচ্ছে প্রায় 20%-এর উপরে আপনার পঞ্চগড়ে হয়ে যায়। তো পঞ্চগড়ের মান খুবই কম ছিল, তো যার জন্য সিলেট চট্টগ্রামের ভালো চা দাম পাচ্ছিল না, কারণ বায়াররা পঞ্চগড় বা উত্তরবঙ্গের চা কম দামে কিনে নিত, কারণ তারা ব্লেন্ডিং করে বাজারে বিক্রি করে, তারা তো কম দামের চা কিনবেই। তো এটা আরেকটা কারণ ছিল। এই বিশেষ মানে এই কারণগুলো মানে মেজর ফ্যাক্টরস, যার জন্য আমরা দাম পাচ্ছিলাম না এবং চা বাগানটা সংকটে পড়লো। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন চা শিল্পের যে মহা সংকট চলছে, এই সংকটের পেছনে উৎপাদন খরচ এবং বিক্রি খরচের মধ্যে যে অসামঞ্জস্য ছিল, সে কারণে এই মহাসংকট দেখা দিয়েছে এবং তা থেকে উত্তরণের শীঘ্রই একটি পথ খোলা হবে, সেই ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। মোটামুটি এই ছিল চা শিল্পের মহাসংকট নিয়ে যে ক্রান্তিকাল চলছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান ৭৭, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা ৬৩%।
চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 66। রাজশাহী বিভাগে বায়ুর মান 90, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 50%। সিলেট বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 57%। খুলনা বিভাগের বায়ুর মান 64, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 61%। বরিশাল বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 69%। রংপুর বিভাগের বায়ুর মান 91, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 50%। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 89, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 61%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 56 আর সবচেয়ে খারাপ রংপুরে 91। দলের ভেতরে ভাঙন রোধে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্থানীয় সময় রোববার এই খবর জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে। নির্বাচনী হার ও নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শিগেরু। গত অক্টোবর থেকে দায়িত্বে থাকা অবস্থায় তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের মুখোমুখি হয়। জুলাইয়ের নির্বাচনে দলের নেতৃত্বাধীন জোটের বড় পরাজয়ের পর পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি। খেলার খবর, এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে প্রথম ধাপে দেশ ছাড়া জাতীয় দলের ক্রিকেটাররা। 2 ধাপে ইউএই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে অধিনায়ক লিরদ দাস সহ 9 ক্রিকেটার ও 4 কোচিং স্টাফ ঢাকা ছেড়ে যান। স্থানীয় সময় দুপুরে দুবাই পৌঁছে টাইগাররা বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে সেখান থেকে সরাসরি আবুধাবির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলের সদস্যরা। বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। আজ দলের কোনো কার্যক্রম নেই। দিনের বাকি সময়টা বিশ্রামেই কাটাবেন ক্রিকেটাররা। কাল থেকে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। স্থানীয় সময় রাত 8টায় আবুধাবিতে অনুশীলন করার কথা রয়েছে ক্রিকেটারদের। 11 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্র দলের। ঝটিকা মিছিল ঠেকাতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ফেব্রুয়ারির ভোট ঠেকাতে পারবে না কোনো শক্তি। এবং শেখ হাসিনার আমলে রক্ষা হয় দিল্লির স্বার্থ। মৃত্যুর 7 মাস আগে জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দিন ওমর। ট্রাইব্যুনালে দাখিলের সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।